আজ সংসদ অধিবেশনে হাসনাত আব্দুল্লাহর এক বক্তব্যকে ঘিরে কিন্তু হট্টগোল এমনকি হাতাহাতিতে পরিণত হয়েছে শেষ পর্যায়ে গিয়ে। 1000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। একটু আস্তে কথা বলি আমরা, দিস ইজ পার্লামেন্ট। তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা সংসদ অধিবেশনে ভয়ানক হট্টগোল, স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠিনভাবে ধুলাই করলো হাসনাত আব্দুল্লাহ এবং রুমিন ফারহানা। আজ সংসদে এই কি বোমা ফাটালেন হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা, সংসদে হাসনাত আব্দুল্লাহ মানে কিন্তু একের পর এক যেন শব্দ বোমা ফাটাচ্ছে। ঠিক আজ কিন্তু সংসদ অধিবেশনে সেটাই কিন্তু হয়েছে। একেবারে সরকার দলের এমপি মন্ত্রীদের এমনকি প্রধানমন্ত্রী থেকে শুরু করে দর্শক সকলকেই কিন্তু কঠিন ধোলাই করেছেন। আর সেই ধোলাইকে কেন্দ্র করেই কিন্তু এক পর্যায়ে সংসদে হট্টগোল সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ দর্শক শ্রোতা, যেটা কিছুটা অংশ বিশেষ কিন্তু আপনারা ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পেয়েছেন। এবার দেখবেন বিস্তারিত। কারণ বিরোধী দলের মধ্যে একজন সাহসী নেতা থাকলে কিন্তু হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। আর সেই কিন্তু সংসদের মধ্যে দর্শক একের পর এক কিন্তু বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করে যাচ্ছেন। আর যার ফলশ্রুতিতেই কিন্তু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দর্শক কথার উপরে কিন্তু কথা বলে কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন আসলে নেতৃত্ব কাকে বলে। হ্যাঁ দর্শক শ্রোতা, আজ সংসদে কি হয়েছে সেটার বিস্তারিত জেনে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে দাঁড়িয়ে যাবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আগে আপনাকে সে বিস্তারিত সংসদ ভিডিওটি দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত আলোচনা করবে বিষয়টি নিয়ে। শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়ার জন্য, একই সাথে সাথে লার্নিং এক্সিলারেশন প্রোগ্রাম ইন সেকেন্ডারি এডুকেশন হাতে নেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার প্রশ্নটি হচ্ছে, একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অথবা যারা চাকরি প্রার্থীরা যখন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে যান, তখন সেখানে 11,000 টাকা বেসিক দিয়ে শুরু করেন বর্তমান প্রেক্ষাপটে। অর্থাৎ এই চাকরিটা হচ্ছে 13 গ্রেডের চাকরি এবং তৃতীয় শ্রেণীর। একজন যখন সেকেন্ডারি এডুকেশনে চাকরি করতে যান তখন বেসিক বেতন পান 16,000 টাকা। এটা 10ম গ্রেডের এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি। আমাদের দেশের প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা এই দুইটা হচ্ছে ফিডার ইনস্টিটিউশন। আমরা যদি ভালো শিক্ষার্থী ফিডার ইনস্টিটিউশন থেকে আমরা টারশিয়ারিতে পাঠাতে পারি, তাহলে সেখানে একটা রিসার্চ বেসড আমরা একটা আউটকাম পাবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, বর্তমান বাস্তবতায় 11,000 টাকা বেসিক এবং 16,000 টাকা বেসিক দিয়ে এই আসলে শিক্ষক হতে আগ্রহ নিয়ে এসে এখানে আসলে দিন শেষে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়। সেজন্য প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকদের বর্তমান প্রেক্ষাপটে, আপনিও বিদেশে দীর্ঘদিন থেকে এসেছেন, আপনি সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখেছেন, সেই বাস্তবতায় আমরা এই ফিডার ইনস্টিটিউশনগুলোর শিক্ষকদের মান উন্নয়নের জন্য, তাদের বেতন বৃদ্ধির জন্য, যাতে করে বেশি বেশি মানুষ বা শিক্ষার্থী এই ধরনের চাকরিগুলি করতে আগ্রহী হয়, সেটার জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা সেটি জানতে চাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং জনাব হাসনাত আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই বাজেট সেশনে আপনি উপস্থিত ছিলেন এবং আমার এই প্রথম প্রশ্ন যেটা ছিল মূল প্রশ্ন, সেখানে আমি বলেছি যে এই বাজেটে টোটাল জিডিপির 2% আমরা শিক্ষার জন্য রেখেছি। এবং শুধু তাই নয়, আমাদের যেটি পরিকল্পনা আছে, আমরা পরিকল্পনার মতন যদি আগাতে পারি ইনশাল্লাহ আমরা শিক্ষা খাতে বাজেট 5 বছর শেষে 5%-এ নিয়ে যেতে চাই। এবং অবশ্যই এগুলো আমরা যখন দেখেছি স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আমরা যদি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। আমাদের তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার যেরকম কর্মসূচি রয়েছে, প্রশিক্ষণ দেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে বোথ সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি, একই সাথে পর্যায়ক্রমিকভাবে আমরা যাতে তাদের সম্মানীয় বৃদ্ধি করতে পারি। আমরা অনেক সময় দেখেছি প্রাইমারি স্কুলের টিচাররা, এই সংসদের দাঁড়িয়েও আমি বলেছি যে অনেক সময় আমরা এখনো দেখি যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা তাড়াতাড়ি করে ক্লাস করিয়ে হয়তো আরেকটি সেকেন্ড একটি কোনো জবে অথবা কৃষিকাজে যেটাই হোক একটি সেকেন্ড জবে তাকে যেতে হয়, তা না হলে তার জন্য সংসার চালানো কষ্টকর হয়ে যায়। সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে আমরা অনেক শিক্ষকের ক্ষেত্রেই দেখেছি এরকম ঘটনা ঘটে। এই কাজটি যাতে তাদের না করতে হয় এবং তারা যাতে সঠিকভাবে তাদের সময় এবং তাদের মেধা শিক্ষার্থীদের পেছনে ব্যয় করতে পারেন, সেই জন্য তাদের সম্মানই বাড়ানো প্রয়োজন বলে আমরাও মনে করি। এবং পর্যায়ক্রমিকভাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করবো এই দেশে। এখনো পর্যন্ত দেশ মাদক মুক্ত হয় নাই, দুর্নীতি মুক্ত হয় নাই, চাঁদাবাজ মুক্ত হয় নাই। সিভি নিয়ে বেকারের
অফিসের দরজায় দরজায় ঘোরা বন্ধ হয় নাই, জিনিসপাতির দাম এখনো পর্যন্ত কমে নাই। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেকে আমাদেরকে বলে আগে আমরা রিকশায় চলতাম, এখন নাকি আমরা গাড়িতে চলি। কিন্তু যারা এই কথা বলে তারা ভুলে গিয়েছে তারা আগে রিকশা চালাতো, এখন তারা প্রাডু গাড়ি চালায়। তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, তারা যখন আগে ধান খেতে ঘুমাতো, তারা যখন ঢাকায় রিকশা চালাতো, এই কয়েকদিনের মধ্যে তারা এখন কিভাবে নিজের গাড়ি কিনেছে। মামলা দিয়ে, মামলা বাণিজ্য করে, সমাজে বিভাজন সৃষ্টি করে যে অর্থ তারা ইনকাম করেছে, বালু বাণিজ্য করে, নদীর বালু কেটে নিয়ে তারা বালুমহল করেছে। আগে নিজেকে প্রশ্ন করতে হবে। প্রিয় সোনাগাজীবাসী, আমরা চাঁদাবাজির পরিবর্তন চেয়েছি, একই সাথে সাথে চাঁদাবাজেরও পরিবর্তন চেয়েছি। আমরা দুর্নীতির পরিবর্তন চেয়েছি। আমরা চেয়েছি দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তি তারও সমাজ থেকে যুক্ত হবে এবং দুর্নীতিরও চিরকালীন ভাবে এই সমাজ থেকে যুক্ত হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়, এই জিনিসগুলোর শুধুমাত্র হাত বদল হয়েছে। সোনাগাজীতে আগে একটা পক্ষ বালুর ব্যবসা করত, এখন আরেকটা পক্ষ বালুর ব্যবসা করছে। এখনো পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত হয় নাই। যেই চাকরির আন্দোলনের মধ্য দিয়ে এই গণ অভ্যুত্থান সূচিত হয়েছিল, আমার বেকার ভাইয়েরা এখনো পর্যন্ত তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারি নাই। নতুন সার্কুলার দেওয়া হচ্ছে না, দলীয় বিবেচনায় চাকরি দেওয়া হবে বলে এই সার্কুলার গুলোকে বন্ধ করে রাখা হয়েছে। আমার বেকার ভাইদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন আপনার ক্ষমতাকালীন 1 কোটি কর্মসংস্থান আপনি নিশ্চিত করবেন। গত 6 মাসে 1 কোটি দূরে থাক, 10 লাখ দূরে থাক, একটা কর্মসংস্থান আপনারা নিশ্চিত করতে পারেন নাই। আওয়ামী লীগ দীর্ঘ সময় প্রপাগান্ডা চালিয়েছিল বিদ্যুৎ নিয়ে বিএনপির বিরুদ্ধে। আমরা সেই প্রপাগান্ডায় বিশ্বাস করতে চাই না, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে জনগণের হাতে ইলেকট্রিসিটির পরিবর্তে, বিদ্যুতের পরিবর্তে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে। এখন আবার সভ্যতার প্রাচীন কালের মতো এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে। সংসদে দাঁড়িয়ে বিদ্যুৎ মন্ত্রী বলেন ইলেকট্রিসিটি নাকি যায় না, ইলেকট্রিসিটি নাকি সব সময় থাকে। মাননীয় মন্ত্রী, জনগণের কাছে আসেন, এসি রুমে বসে সংসদের এসির মধ্য থেকে এসি গাড়িতে চড়ে এসি বাসায় থেকে জনগণের কষ্ট বোঝা যায় না। বিদ্যুৎ মন্ত্রণালয়ে বিদ্যুৎ যায় না, আপনার বাসায় বিদ্যুৎ যায় না, আপনার সংসদে বিদ্যুৎ যায় না, বিদ্যুৎ থেকে আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে যায়। স্বরাষ্ট্রমন্ত্রী, উনার এলাকায় হচ্ছে মাদকের সবচেয়ে বড় হাব, উনার নিজের এলাকায় মাদক সিন্ডিকেটেও চুরবর। পাঁচ লোকে বলে মাদকের সাথে উনার কি কোন ধরনের প্রশ্রয় আছে কিনা এটা আমাদের ভেবে দেখা উচিত। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা সমাজে সমাজে মাদক যেভাবে ছড়িয়ে পড়ছে, কোন সুস্থ তরুণ প্রজন্ম বেড়ে উঠবে না। আপনারা আগে বলতেন ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন, কিন্তু কোন ঈদের পরে সেই ঈদ বাংলার জনগণ আর দেখতে চায়, পায় নাই। বাংলার জনগণ, ছাত্র সমাজ আর ঈদের পরের আন্দোলনের জন্য বসে থাকে নাই, তারা নিজেরাই রাস্তায় নেমে এসে ফেসিবাদের পতন ঘটিয়েছে। সংসদের মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ঈদের পরে বিশেষ অভিযান। কোন ঈদের পরে উনি সেটা তো বলেন নাই। রোজার ঈদ গেল, কুরবান ঈদ গেল, কিন্তু ঈদের পরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান আর দেখা গেল না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি যদি একটু স্পষ্ট করতেন কোন ঈদের পরে, তাইলে আমরা আশ্বস্ত হতাম। আর যদি স্পষ্ট না করেন, 24-এ যেভাবে সাধারণ ছাত্র জনতা রাস্তায় নেমে এসে নিজে দায়িত্বে নিজে বিকল্প হয়ে এই ফেসিবাদকে পতন ঘটিয়েছিল, ঠিক সেভাবে। হ্যাঁ দর্শক, হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলি শোনার পর দর্শক আপনার কি মনে হয় একজন বিরোধী দলীয় নেতা হিসেবে হাসনাত আব্দুল্লাহ সঠিক পথে রয়েছেন? তার প্রত্যেকটি কথা দর্শক অন্যায়ের বিরুদ্ধে, এমনকি অনিয়মের বিরুদ্ধে। এবার সামনে যদি স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী যেই থাক না কেন, সে কিন্তু কাউকেই কিন্তু পরোয়া করে না। আর যার ফলশ্রুতিতে দর্শক আপনারা দেখতেই পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ কি কথাগুলি বলেছে। আজ তার প্রতিটি কথা যেন দর্শক এক একটা শব্দ বোমা। হ্যাঁ দর্শক শ্রোতা, এই হাসনাত আব্দুল্লাহর এই কথাগুলি শোনার পর, এমনকি বিস্তারিত সংসদ ভিডিওটি দেখার পর দর্শক শ্রোতা হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন।
এবং আরো রেখে যাবেন এই হাসনাত আব্দুল্লাহ ভবিষ্যতের কি মন্ত্রী হতে পারে। দর্শক শ্রোতা, আপনার কি মনে হয়? কারণ তার মধ্যে কিন্তু দর্শক সকল গুণগুলি রয়েছে, সাহস, নৈতিকতা, শিক্ষা দীক্ষা সবকিছুই কিন্তু রয়েছে। যদিও সে একজন গরিব ঘরের সন্তান, দর্শক শ্রোতা, তার বাবার কি রয়েছে সেটা থেকে কিন্তু তাকে ভোট দেয়নি জনগণ। তার নেতৃত্বের গুণাবলী সৎ, নিষ্ঠাবান, এমনকি তার শিক্ষা দীক্ষার দিকেই কিন্তু তাকে ভোট দিয়ে কিন্তু জনগণ সংসদে পাঠিয়েছে, আর যার ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশ একটা হাসনাত আব্দুল্লাহকে পেয়েছে। হ্যাঁ দর্শক শ্রোতা, এই সম্পর্কে আপনার মতামতটুকু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খোদা হাফেজ।